সকাল ৯টা, সবাই একসাথে নাস্তা করছে আর আড্ডা দিচ্ছে। সাজেকে দ্বিতীয় দিন আজ। সবার মতামত নিয়ে ঠিক করেছে আজ একটা জায়গায় ঘুরতে যাবে তারা। সবাই সবার সাথে কথা বলছে, শুধু পদ্ম আর সানায়া চুপ করে আছে। পদ্ম তো এমনিতেই অপরিচিত লোকজনের সামনে কমফোর্ট ফিল করে না, আবার সেই কথা বলবে। তাই পদ্ম চুপচাপ করে খাচ্ছে আর কিছুক্ষণ পর পর ইজানের দিকে আর চোখে তাকাচ্ছে। ইজান হাসলে যে তার সেই সুন্দর দাঁতটা দেখা যায়। উফ, কি সুন্দর লাগছে এই মানুষটাকে। পদ্ম মুচকি মুচকি হাসছে। এই জিনিসটা সানায়া বেশ খেয়াল করলো। তার যেন শরীরে আগুন জ্বালিয়ে দিল। পদ্মকে তার ভালো লাগছে না মোটেও, আবার কেমন করে ইজানের দিকে তাকিয়ে হাসছে। সানায়ার রাগে ক্ষোভে চোখ বন্ধ করে রেখেছে। ইজান হসপিটালের সিআই রাশিদুল ইসলাম পাশে চেয়ারে বসেছিল। তিনি ইজানকে ইশারা করলো একটু ইজানের কানটা তার মুখের কাছে আনতে, গোপন একটা কথা বলবে। ইজানও তাই করলো। তোমার ম্যাডামের বয়স কত ইজান? ইজান ঢোক গিলল, একটু পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিল। রাশেদুল ইসলাম সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে ইজানের দিকে। স্যার, ম্যাডামের বয়স 15। রাশেদুল ইসলামের চোখ বড় হয়ে আছে। ইজান এত বড় ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করেছে, কিন্তু কেন? তুমি এত বড় দামড়া ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করছো কেন? আর তুমি শিক্ষিত ছেলে, শিক্ষিত হয়েও অশিক্ষিতদের মতো কাজ করছো। তোমার নামে তো বাল্য বিবাহের মামলা দেওয়া দরকার। হসপিটালের সব ডক্টরদের থেকে বেশি রাশেদুল ইসলাম ইজানকেই স্নেহ করেন। ইজানের প্রতি আলাদা একটা মায়া আছে বলতে গেলে, আবার নানা রকম কথাও বলে ইজানকে। ইজান সব খুলে বলল রাশেদুল ইসলামকে। রাশেদুল ইসলাম সবটা শুনে ইজানকে বলল, ওহ, তাহলে তোমার কোনো দোষ নেই। ইজান অসহায় চোখে মাথা নাড়ালো। রাশেদুল ইসলাম খেতে খেতে বলল, তোমার ম্যাডাম কিন্তু ভালোই সুন্দর আছে। ইজান পদ্মের দিকে তাকালো। পদ্ম নিঃশব্দে খাচ্ছে। ইজান পদ্মকে দেখে হেসে দিল। সব ডক্টরের ওয়াইফরা ঠিক করলো তারা একটু সাজবে, কারণ এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাবে, একটু না সাজলে নাকি ভালো দেখাবে না। তাই সবাই আবার হোটেলে আসলো। পদ্ম কালো রঙের সুতির মধ্যে একটা কুর্তি পরেছে, যেগুলো ইজান সাজেকে আসার আগে কিনে দিয়েছে। পদ্ম চুল বাঁধতেই ইজান বলল আজ যেন চুলগুলো খোলা রাখে, তাই আর চুল বাঁধলো না। তবে মাথার মাঝ বরাবর সিঁথি করে কয়েকটা ক্লিপের সাহায্যে দুই পাশের সামনের চুলগুলো বেঁধে নিল। সামনে দিয়ে কয়েকটা চুল বের করেছে আর পেছনে দিয়ে চুল খোলা। মুখে পাউডার মেখে চোখে কাজল দিল হালকা করে, আর সামান্য লিপস্টিক দিল। পদ্মের সাজ শেষ। ইজানও পদ্মের সাথে ম্যাচ করে আজ কালো শার্ট পরেছে। দুজনেই রেডি, এবার বেরোবে তারা। সবাই ঠিক করলো কংলাকপাড়া যাবে, সেখানে পাহাড়ে উঠবে। সবাই রওনা হলো কংলাকপাড়ার উদ্দেশ্যে। পদ্ম তো স্তম্ভিত প্রকৃতির সৌন্দর্যের উপর। সে নিজে হাঁটার দিকে না দেখে চারপাশে দেখতে ব্যস্ত। ইজান অনেকবার ডাক দিয়েছে পদ্মকে ঠিকমতো হাঁটতে। পদ্ম ক্লান্ত কংলাকপাড়া হাঁটতে হাঁটতে। হঠাৎ সে দাঁড়িয়ে গেল। যেহেতু ইজানের হাত ধরে হাঁটছিল পদ্ম, সেহেতু ইজান খুব ভালো করেই বুঝলো পদ্ম দাঁড়িয়ে আছে। ইজান পদ্মের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, দাঁড়ালে কেন? পদ্ম হাঁপাচ্ছে। আমি আর পারছি না হাঁটতে। করে নেব। পদ্ম চোখ বড় বড় করে ইজানের দিকে তাকিয়ে আছে। না না, দরকার নেই, একটু জিরিয়ে নিই, তারপর আবার হাঁটতে পারবো। ইজান দাঁড়ালো কিছুক্ষণ পদ্মের জন্য, তারপর 5 মিনিট জিরিয়ে আবার হাঁটা শুরু করলো। তারা হাঁটতে হাঁটতে প্রায় হাজাছড়া ঝর্ণার কাছে চলে এলো। সবার মন চাচ্ছিল গোসল করার জন্য, কিন্তু কেউই এটা পরিকল্পনা করে আসেনি, তাই পারল না গোসল করতে। সেই 10টার দিকে বের হয়েছে সবাই। বিকেলে 3টা হোটেলে আসলো। মাঝে একটা ছোট্টখাট্ট রেস্তোরাঁয় দুপুরে খাবার খেয়ে নিল। ইজান রুমে এসে বেডে চিত হয়ে শুয়ে পড়ল। পদ্ম আয়নার সামনে গিয়ে মাথার ক্লিপগুলো খুলছে। আজ কিন্তু আমাকে জোর করবেন না ঘুমানোর জন্য। ইজান বিরক্ত হলো। কাল তো বলেছিলে ঘুমাবে না, পরে কে নাক ডেকে ঘুমিয়েছে? আমি নাক ডাকি না, বাজে বকবেন না কিন্তু। তোমার ইচ্ছে, তুমি ঘুমালে ঘুমাও, আর না ঘুমালে নেই। আমি ঘুমাচ্ছি, তবে রুমের বাইরে কিন্তু যাবে না, ওকে? পদ্ম মাথা নেড়ে বলল, আচ্ছা। ব্যাস, ইজান গভীর ঘুমে আচ্ছন্ন। পদ্ম ভালো করে ইজানকে দেখল। পদ্ম ইজানের নাকের সামনে এসে হাতটা নিল। ঘন নিঃশ্বাস আসছে, তার মানে সে এখন গভীর ঘুমে আছে। পদ্ম মেধার কাছে ভিডিও কল দিল। তাড়াতাড়ি ফোনটা নিয়ে ব্যালকনিতে গেল। কি ব্যাপার সুন্দরী, তোমাদের হানিমুন কেমন কাটছে? পদ্ম অবাক হয়ে গিয়েছে। না আপু, উনি তো এসেছেন গেট টুগেদারে। তো কি এখন হানিমুন হতে পারে না?
পদ্ম মাথা নাড়ালো। মেধা মাথায় হাত দিয়ে বসে আছে। আচ্ছা, কি জন্য কল দিয়েছো? আজ আমার জন্মদিন। মেধা শেষের কথা না শুনে অনেক জোরেই বলল। শুভ জন্মদিন পদ্ম। পদ্ম মুখ চেপে ধরল নিজের। আপু আসতে বলুন, উনি ঘুমাচ্ছেন। মেধা হেসে উঠল। বাহ বাহ। তা পদ্ম, তোমার উনি কি জানে আজ তোমার জন্মদিন? পদ্ম মুখটা ফ্যাকাশে করে বলল। না আপু, উনি জানেন না। তুমি বলনি? পদ্ম নিচু কণ্ঠে বলল। না আপু। এই যা, বলনি কেন? ইনহাজ কি জানে নাকি? তুমি বলবা না? আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাবতী ইজহানের বউরে, শোনো, এত লজ্জা পেলে কি ভবিষ্যতে চলবে বলো? আপু এসব বললে আমার আরো লজ্জা লাগে। থাক, আর লজ্জা পেতে হবে না। এখন কি করতে চাচ্ছ? কি আর করব? পদ্ম মনমরা হয়ে বলল। তোমার যে আজ জন্মদিন, তুমি তো আজ শাড়ি পরতে পারো। শাড়ি পরে ইজহানের সাথে বসে বসে সুন্দর মুহূর্ত কাটাবে, বা বলবে চলুন বাইরে থেকে হেঁটে আসি। কিন্তু আপু। আবারও মেধা পদ্মের কথা শেষ না হতেই বলল। কিন্তু কেন? কেন করছো? তুমি মেয়ে বড়ই নিরামিষ। পদ্ম হেসে দিল। আচ্ছা ঠিক আছে, শাড়ি পরবো। তারপর? আরে তারপরেও আমাকে বলতে হবে? পদ্ম একটু সুর টেনে বলল। আপু। আচ্ছা বলছি, তুমি একেবারে এমন মোহনীয়ভাবে সেজে থাকবে যাতে ইজহান তোমার প্রেমে পড়ে তার পা ভেঙে যায়। পদ্ম হাসছে মেধার কথা শুনে। মেধা পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। পদ্ম আসার সময় একটা সাদা জামদানি শাড়ি এনেছিল, যেটা বিয়ের সময় দিয়েছে তাকে। সাদার সাথে লাল জামদানির শাড়িও ছিল, কিন্তু পদ্ম এই সাদাটাই আনলো, কারণ সাদা রঙটা সব সময় তার ভালো লাগে। সে ভেবে রেখেছে সন্ধ্যার পর সাজবে। সন্ধ্যা 7টা। ইজানের ঘুম ভাঙল পদ্মের ডাকে। চশমাটা পরে পদ্মের দিকে তাকালো। পদ্মর ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কল এসেছিল, আমি ধরিনি। পদ্মের হাত থেকে ফোনটা নিল। রায়হান আহমেদ কল দিয়েছেন। এই লোক মনে হয় ইজানকে শান্তি দিবে না। ইজান কল ব্যাক করলো। সাথে সাথে রায়হান আহমেদ কল রিসিভ করলো। কি মিয়া, আপনি তো দেখছি বিয়ে করে একেবারে বদলে গেলেন। রুম থেকে বের হতে চান না, আড্ডা দিতে চান না, কি হয়েছে বলুন তো? বিরক্ত হলো, কারণ একে তো কল দিয়েছে, তারপর আবার এসব কথা বলছে। আরে ভাই, আমি ঘুমাচ্ছিলাম। আপনাদের মতো তো এত এনার্জি আমার নেই, তাই না? আচ্ছা যাই হোক, শুনুন, আমরা সবাই চা খাচ্ছি, আপনি চাইলে আসতে পারেন। আসছি আমি। বলে ইজান কলটা কেটে দিল। ইজান ফ্রেশ হয়ে এসে পদ্মকে বলল তার সাথে যাওয়ার জন্য, কিন্তু পদ্ম রাজি হলো না। ইজান যাওয়ার সময়ও পদ্মকে বলল সে একা থাকতে পারবে কি না। পদ্ম বলল সে পারবে। একসময় ধাক্কাতে ধাক্কাতে ইজানকে পাঠালো পদ্ম। ইজান যাওয়ার পর জোরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইজানকে আসতে দেখে রায়হান আহমেদ বলে উঠলেন। ইজহান এখন নতুন নতুন বিয়ে করেছে, সে কি আর আমাদের কাছে থাকতে চাইবে? ইজান বুঝেছে এই রায়হান আহমেদ নিশ্চয়ই কথাটা খোঁচা দিয়ে বলেছেন। মাথাটা ঠান্ডা করে বসলো চেয়ারে। সবাই ইজানকে দেখে মুচকি মুচকি হাসছে। ইজান বিরক্ত সুরে বলল। শুনুন, কেউ বাজে কথা বলবেন না। আমি ঘুমাচ্ছিলাম আর ম্যাডাম সজাগ ছিল। আশা করছি আপনারা আর আমাকে নিয়ে এসব কিছু বলবেন না। সবাই হেসে উঠল ইজানের কথা শুনে। সানাইয়া চুপ করে শুধু তাকিয়ে আছে ইজানের দিকে। বাব্বা, বিয়ের কদিনের মধ্যেই বউকে ম্যাডাম ডাকছে, যত সব ফালতু কথাবার্তা। সবাই আড্ডায় মেতে উঠেছে, হাসি ঠাট্টা করছে। ইজান খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছে। এমন অবস্থায় পদ্মের বাসা থেকে কল আসলো। ইজান সবার উদ্দেশ্যে বলল তার একটা কল এসেছে, সে কথা বললে আসছে। ইজান কল রিসিভ করতেই পুষ্প বলল। শুভ জন্মদিন আপু, আজ তোমার জন্মদিন, কিন্তু তুমি আমাদের সাথে নেই। এই প্রথম জন্মদিনে তুমি আমাদের থেকে আলাদা আছো। ইজান থমকে আছে। আজ পদ্মের জন্মদিন। ইস, কেন যে একবারও পদ্মের জন্মদিনের কথা জিজ্ঞাসা করলো না। ধুর। ওপাশ থেকে কথা শোনা যাচ্ছে না দেখে পুষ্প আবারও বলল। হ্যালো। ইজানের ধ্যান ভাঙল। নিজেকে সংযত করে বলল। কি অবস্থা শালি সাহেবা? ইজানের কণ্ঠ শুনে পুষ্প ফ্যাকাশে কণ্ঠে বলল। ও আপনি? আমি আরও ভাবলাম আমার আপু, কিন্তু আপনার সাথে তো আমি কথা বলবো না। আমি যখন ঢাকায় গিয়েছিলাম আপনি আমাকে ঘুরতে নিয়ে যাননি। কল রাখছি। পুষ্প ধূপ করে কল রেখে দিল। ইজান মনে মনে বলছে। ইজান সবার কাছে গেল আবার। আমি যাচ্ছি, হ্যাঁ, আপনার আড্ডা দিন। রায়হান আহমেদ বলল।
সানায়াও উঠে গেল, তার নাকি কাজ আছে। ইজান একবার সানায়ার দিকে তাকালো। ইজান হাঁটা ধরলো হোটেলের উদ্দেশ্যে। সানায়াও পিছু পিছু আসছে। হোটেলে ঢুকে যাওয়ার পর সানায়া হঠাৎ ইজানকে ডাক দিল। ইজান থামলো, পিছনে তাকিয়ে দেখে সানায়া। সানায়া দৌড়ে আসলো ইজানের কাছে। আপনি এত তাড়াতাড়ি হাঁটেন কেন? বাপরে, আমি তো পারি না। ইজান তার পকেটে এক হাত গুজে দাঁড়ালো। কি জন্য ডেকেছিলেন? ও মা, ডাকতে পারি না বুঝি? জি না, একদমই ডাকতে পারে না। আপনি তো জানেন আমি বিবাহিত পুরুষ এখন, সো এখন এভাবে ডাকাটা ভালো নয়। সানায়া ইজানের হাত ধরলো। ইজান তৎক্ষণাৎ হাতটা ঝেড়ে তার হাতে থাকা পানির বোতল থেকে পানি দিয়ে হাতটা ধুয়ে নিল, যে হাতটি সানায়া ধরেছিল। সানায়া অবাক হয়ে তাকিয়ে আছে। ইজান এমনটা করবে ভাবেও নি। ইজান রক্তিম চোখে সানায়ার দিকে তাকালো। মেজাজটাই গরম হয়ে গেল। ইজান বিড়বিড় করে বলল, তারপর আবার পা চালিয়ে চলে গেল। আর এদিকে সানায়ার রাগ এসে নিজের চুল টানছে। আবারও ইজান তাকে অপমান করলো। ইজান রুমে আসলো। রুমের লাইট অফ, বাইরের আলো ভিতরে এসে পৌঁছেছে। তাও ইজান লাইট জ্বালালো। তার কাছে ভুতুড়ে পরিবেশ মনে হচ্ছিল। ইজান সামনে তাকাতেই দেখে পদ্ম দাঁড়িয়ে আছে। উফ, পদ্মকে শাড়ি পরা অবস্থায় দেখে ইজানের মনে এক প্রেম নামক বাতাস বসে গেল। কি স্নিগ্ধ পরি লাগছে পদ্মকে। শুভ্র শাড়িটার মতোই শুভ্র লাগছে তার পিচ্চি বউকে। ইজান পদ্মের গাল ছুঁয়ে বলল, শুভ 16তম জন্মদিন পদ্মফুল। পদ্ম স্মিত হাসি দিল। ধন্যবাদ ডাক্তার সাহেব। ইজান পদ্মকে উল্টো ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। পদ্মের ঘাড়ে তার ওষ্ঠ মিলিয়ে দিল। পদ্ম বরাংবর কেঁপে উঠেছে, শক্ত করে শাড়িটা ধরে রাখলো। ইজানের সেই বেহায়া দাড়িগুলো পদ্মকে ছাড়ছে না। একটু একটু করে তারও স্পর্শ করছে শুভ্র শাড়ির পরিহিত সেই ছোট্ট মেয়েটাকে।